আচ্ছা, ওকে। তো আমরা পদার্থবিজ্ঞানের প্রথম অধ্যায়ের যে সৃজনশীল সেটা নিয়ে আজকে আমরা কথা বলবো। তো হচ্ছে আমরা শুরু করি। পদার্থবিজ্ঞানের প্রথম অধ্যায়ের সৃজনশীল। তো তোমরা আশা করি প্রশ্নটা দেখতে পাচ্ছ। প্রশ্ন কি দেখা যায়? আচ্ছা, ওকে। তো আমরা এই অধ্যায়ে আসলে মূলত কোন টাইপের সূত্রগুলো নিয়ে কথা বলেছিলাম সেটা তোমরা এর আগেও হচ্ছে দেখেছিলা। আমি জাস্ট একটু রিক্যাপ করতেছি যাতে তোমাদের জিনিসগুলা মনে পড়ে আর কি। প্রথম অধ্যায়ের যে আমরা লাস্টের দিকে যে সূত্রগুলো নিয়ে কথা বলেছিলাম এই সূত্রগুলো নিয়ে আমি একটু জাস্ট এখানে এক একবার জাস্ট রিক্যাপ করে আমরা শুরু করব। আচ্ছা, ওকে। তো দেখো, আচ্ছা, তো আমরা এখানে তাহলে এখানের বিষয়গুলো একটু খেয়াল করো যে হচ্ছে এখানে আমরা এই জিনিসগুলো কিন্তু আলোচনা করেছিলাম প্রথম অধ্যায়ের মধ্যে। প্রথম অধ্যায়ের ভিডিওগুলোও দেওয়া আছে। তোমাদের যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে ওখান থেকে একটু দেখে নিও। যদি তারপরেও সমস্যা থাকে আমার সাথে একটু যোগাযোগ করো। আচ্ছা, ওকে। তো দেখো এখানে আমাদের প্রথমে যে বিষয়টা আমরা হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক, এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, আমাদের বারবার কাজে লাগবে। ভার্নিয়ার ধ্রুবক, তো ভার্নিয়ার ধ্রুবক আমরা আসলে এইখানে বের করেছিলাম। ভার্নিয়ার ধ্রুবক সমান হচ্ছে আমাদের প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য, যেটাকে আমরা এস বলে থাকি, আর এটাকে আমরা এন বলে থাকি, ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। তো আমরা ভিসি সমান এস বাই এন বলে থাকি। তো এই ফর্মুলাটা আমরা কিন্তু এর আগেই দেখেছিলাম। তো এখানেও আমাদের ভার্নিয়ার স্কেল সম্পর্কে বলা আছে। আচ্ছা, ওকে। তো আমরা তারপরে যদি চলে যাই, যে কথাগুলো আমরা বললাম তো সেটাই এখানে আমাদের বলা আছে। তো আমরা দুইটা সিস্টেমে বের করতে পারি, আমি বলেছিলাম। সেটার মধ্যে একটা হচ্ছে ভিসি ইজ ইকাল টু এস বাই এন। এটা কখন ব্যবহার করব? যখন হচ্ছে ভাগ বা ঘরের ব্যবধান যখন কত থাকবে, এক থাকবে, তখন আমরা এটা ব্যবহার করতে পারবো। কিন্তু যদি ব্যবধানটা আসলে এক না থাকে, তখন কিন্তু আমরা যে কোনো জিনিস আসলে আমরা করতে পারি। সেটা হচ্ছে কি, আমরা তখন কিন্তু ভিসি সমান হচ্ছে 1 MSD, এখান থেকে আমরা 1 VSD বলেছিলাম, অর্থাৎ মেইন স্কেল ডিভিশন আর ভার্নিয়ার স্কেল ডিভিশন এর যে ব্যবধান বা এই যে পার্থক্য, এটাকে আমরা কি বলে থাকি? এটাকে আমরা বলে থাকি হচ্ছে ভিসি। ওকে। আচ্ছা, তারপরে আমরা এরপরে আমরা এখানে আলোচনা করেছিলাম, এগুলো সবই কিন্তু বলা হয়েছে। এখানে আমরা একটা সূত্র বলেছিলাম যে ত্রুটি যদি না থাকে তাইলে আসলে এম প্লাস ভি প্লাস ভিসি, এখানে কোনটা কি সেটাও আমাদের এখানে বর্ণনা করা আছে। তারপরে আমাদের যদি ত্রুটি থাকে তাহলে সূত্র হচ্ছে ভি প্লাস ভি গুণ ভিসি মাইনাস প্লাস মাইনাস ই, যে ইরোরটা থাকলে এইটা হচ্ছে সেই ইরোর। আমরা এই কথাটা বলেছিলাম, এটা একটু মাথায় নিবা। তারপরে ত্রুটি কয় ধরনের হতে পারে, ধনাত্মক ত্রুটি, ঋণাত্মক ত্রুটি, এগুলো যদি তোমার গ্যাপ থেকে যায় তাহলে তুমি কিন্তু অ্যাডভান্স ম্যাথ করতে পারবো না। এই জিনিসগুলো একটু ভালো করে দেখে নিবা। আচ্ছা, তারপরে আমরা এখানে স্ক্রু গজের বিষয়ে আলোচনা করেছিলাম। আচ্ছা, এখানে যে স্ক্রু গজ, এই স্ক্রু গজের ক্ষেত্রে বড় স্কেলের ক্ষেত্রে কেমন হয়, ছোট স্কেলের ক্ষেত্রে কেমন হয়, এই বিষয়গুলো নিয়ে সবই কিন্তু আলোচনা করা হয়েছে। এবং এর ন্যূনাঙ্কের সূত্র আমাদের ছিল পিস বাই বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা, যেটাকে আমরা পি বাই এন দিয়ে প্রকাশ করে থাকি। এই ক্ষেত্রে এরও যে সূত্রটা ছিল সেটা হচ্ছে এল প্লাস সি গুণ এল সি। এখানে আমরা বলছিলাম এইটুকু পার্টকে আমাদের বলা হয় হচ্ছে রৈখিক স্কেল পার্ট, আর এইটুকু পার্টকে আমরা বলে থাকি বৃত্তাকার স্কেল পার্ট। ওকে। তারপরে ত্রুটি থাকলে এটারও সূত্র কি হবে, ওইখানে যে প্লাস মাইনাস ই আসবে। এখানে ত্রুটিগুলো সম্পর্কেও আমি আলোচনা করেছিলাম, এই ত্রুটিগুলো কেমন কেমন ত্রুটি হতে পারে, এই বিষয়গুলো নিয়ে কথা বলা হয়েছিল। তো এইখানে আমাদের মূলত এই তিন ধরনের সূত্র, এই স্লাইড ক্যালিপাসের যে দুইটা সূত্র, আর ওই পাশে আমরা যে তোমার হচ্ছে স্ক্রু গজের যে দুইটা ফর্মুলা আমরা দেখলাম, এই দুইটা জিনিস, অর্থাৎ স্ক্রু গজের এইটা এবং হচ্ছে স্লাইড ক্যালিপাসের ওই দুইটা সূত্র পারলে আপাতত আমাদের এখানকার অঙ্কগুলো করা যাবে। তো আমরা অঙ্কে ফিরে আসি। তো এখানে আমরা যেখানে ছিলাম সেইখানে একটু যাই। আমরা এখানে অন করলাম কোনটা, সেটা ফিজিক্স, হ্যাঁ এটা। আচ্ছা, ওকে। তো এখন এইটাকে একটু ভালো করে সবাই সুন্দর করে প্রশ্নটা আগে বুঝে নিতে হবে ভালো করে। তো প্রশ্নটা কি বলা হচ্ছে একটু ভালো করে খেয়াল করো। বলছে স্লাইড ক্যালিপাসের সাহায্যে একটি দ্বন্দ্বের দৈর্ঘ্য,
আচ্ছা দৈর্ঘ্য পরিমাপ, আচ্ছা এখানে অক্ষরগুলো একটু ঝামেলা হয়ে গেছে দেখতেছি। আচ্ছা ওকে, সমস্যা নেই। দৈর্ঘ্য পরিমাপ করে প্রধান স্কেল পার্ট পাওয়া গেছে হচ্ছে আমাদের 9.9 সেন্টিমিটার। তাহলে এই জিনিসটা হচ্ছে কি আমাকে আগে বুঝে নিতে হবে। তো প্রধান স্কেল পার্টটা পাওয়া গেছে হচ্ছে 9.9 সেন্টিমিটার। তাহলে এটা হচ্ছে আমাদের প্রধান স্কেল পার্ট। তো তোমরা কি বলতে পারবে প্রধান স্কেল পার্ট সমান আমরা কি লিখি? এটা কিন্তু আমরা হচ্ছে কি নিয়ে আলোচনা করতেছি, এটা কিন্তু নিয়ে আলোচনা করতেছে স্লাইড ক্যালিপাস। হ্যাঁ, তো স্লাইড ক্যালিপাসের প্রধান স্কেল পার্টটাকে আমরা এম দিয়ে প্রকাশ করে থাকি। এম মেইন স্কেল পার্ট, হ্যাঁ, এটাকে এম দিয়ে প্রকাশ করে থাকে। তারপরে ভার্নিয়ার সমপাতন, এটাকে আমরা ভি দিয়ে প্রকাশ করি। হ্যাঁ, এটাতে ভি দিয়ে প্রকাশ করি। আচ্ছা, এরপরে আমাদের বলছে যে আমরা একটা দ্বন্দ্বের দৈর্ঘ্য পরিমাপ করে এই দুটো জিনিস পাইছি। আর কি পাইছি? অপর একটি ঘনকের ধারের দৈর্ঘ্য পাইছি। হ্যাঁ, ধারের দৈর্ঘ্য কত পাইছি? 5 সেন্টিমিটার পাইছি। আচ্ছা 5 সেন্টিমিটার পাওয়া গেল। তাহলে এইখানে আমাদের কিন্তু এটা একটা ধারের দৈর্ঘ্য দেওয়া আছে। আচ্ছা ওকে, আর সাথে যন্ত্রটির ভার্নিয়ার ধ্রুবক দেওয়া আছে। তো তোমরা জানো ভার্নিয়ার ধ্রুবক আমরা এটাকে কি বলে থাকি? ভিসি। ওকে, তো এখন এইখানে দেখো এইটা, তাহলে এইটাকে আমরা বলতেছি হচ্ছে উদ্দীপকের আলোকে দ্বন্দ্বটির প্রকৃত দৈর্ঘ্য আসলে কত। হ্যাঁ, তো এখন এইখানে আমরা যদি প্রকৃত দৈর্ঘ্যটা বের করতে চাই তাহলে আসলে কি হইল? উদ্দীপকের আলোকে দ্বন্দ্বটির প্রকৃত দৈর্ঘ্য কত, এই যে এইখানকার যে প্রকৃত দৈর্ঘ্য সেই দৈর্ঘ্যটাই আমাদের বের করতে বলছে। তাহলে এখানে কি কি তথ্য আমরা জানি সেগুলো আমি এই সাইডে একটু লিখে ফেলি। এর মধ্যে আমরা কিন্তু পাইছি কি কি তথ্য, নিচে আমি একটু দেখাই। পাইছি আমরা প্রথমে এম এর মান পাইছি। ওকে, এম সমান আমরা পাইছি হচ্ছে কি 9.9 সেন্টিমিটার। আচ্ছা, এরপর আমরা কি পাইছি? এরপরে ভি পাইছি। ভি এর মান কত পাইছি? এখানে 12 পাইছি। হ্যাঁ, ভি এর মান 12 পাইছি। তারপর আমরা কি পাইছি? ভার্নিয়ার ধ্রুবক ভিসি ইজ ইকাল টু কত পাইছি? 0.05 সেন্টিমিটার মিলিমিটার। ওকে, আচ্ছা এইটা পাইলাম। এরপরে আমাদের এখানে কিন্তু ঘনক একটা দেওয়া আছে, সেই ঘনকের একটা ধারের দৈর্ঘ্য দেওয়া আছে। তো আমরা ঘনকটা পরে চিন্তা করতেছি। এরকম একটা বিষয়। ওকে, তো এখন এর একটা ধারের দৈর্ঘ্য দেওয়া আছে, সেটা হচ্ছে আমাদের দেওয়া আছে কত? সেটা দেওয়া আছে হচ্ছে আমাদের হচ্ছে এই যে 5 সেন্টিমিটার দেওয়া আছে। তো 5 সেন্টিমিটার আমরা এখানে লিখে ফেললাম। আচ্ছা এবার একটু খেয়াল করবা, 5 সেন্টিমিটার। এবার আমাদের এখানে কি চাইছে? এখানে চাইছে আসলে কি, জিনিসটা বুঝবা। উদ্দীপকের আলোকে দ্বন্দ্বটির প্রকৃত দৈর্ঘ্য নির্ণয় করো। প্রকৃত দৈর্ঘ্য চাইছে। হ্যাঁ, তাহলে প্রকৃত দৈর্ঘ্য আমরা এই তথ্যগুলোর আলোকে আমরা এখানে উল্লেখ করতে পারি। প্রকৃত দৈর্ঘ্য, আচ্ছা প্রকৃত দৈর্ঘ্য। এখন এখানে একটা বিষয়, সেটা হচ্ছে তুমি একটু খেয়াল করো প্রকৃত দৈর্ঘ্য বলতে আসলে কি চাইছে। অর্থাৎ আমাদের মূল যে সূত্রটা ছিল সেটা হচ্ছে এল ইজ ইকাল টু আমাদের এম প্লাস ভিসি গুণ ভি। ওকে, তো এখন তুমি দেখো এখানে কিন্তু ত্রুটির কথা কি বলা আছে? প্রথম প্রশ্ন পর্যন্ত ত্রুটির কথা বলি নাই, কোনো কিছুই বলি নাই। যেহেতু বলি নাই তাহলে আমরা ত্রুটি বাদেই চিন্তা করি। তাহলে ত্রুটি বাদে জাস্ট মানটা বসাই দিব। এখন এই মান বসানোর সময় তোমাদেরকে কিন্তু আমি বলেছিলাম যে এই মানগুলো কিন্তু দেখতে হবে। এটা সেন্টিমিটারে দেওয়া আছে আর এটা কিন্তু আমাদের মিলিমিটারে দেওয়া আছে। তো এই মান দুইটা আমাদের একই ফরম্যাটে নিয়ে যেতে হবে। তো একই ফরম্যাটে যদি নিয়ে যাও তাহলে আসলে কি হবে? আমরা মিলিমিটারকে সেন্টিমিটার করতে পারি। আমরা এখান থেকে আসলে কত দিয়ে ভাগ করব কে বলতে পারবা? মিলিমিটার থেকে সেন্টিমিটার 10 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখানে তুমি ভাগ করো 10 দিয়ে। 10 দিয়ে যদি ভাগ করো তাহলে এখানে আমাদের কিন্তু মানটা আসবে 0.005। এটা হচ্ছে সেন্টিমিটার। হ্যাঁ, আচ্ছা এখন যদি কেউ মনে করে ভাইয়া আমি এইটাকেই যদি এই এই সেন্টিমিটারে কনভার্ট না করে এইটাকেই যদি মিলিমিটারে নিতাম, কোনো সমস্যা ছিল? না, কোনো সমস্যা ছিল না। তুমি যে কোনো দুইটাকে একই এককে নিয়ে যেতে হবে, মানে এই দুইটাকে একই এককে নিয়ে গেলেই এনাফ। ওকে, আচ্ছা এখন আমি তাহলে সেন্টিমিটার এইখানে আমরা দিয়ে দিলাম এবং ভিসির মানটা আমাদের এইখানে আসতে হচ্ছে 0.005 আর এইটা আমাদের আসতে হচ্ছে 12।
তাহলে এই ক্ষেত্রে আমরা কিন্তু এখান থেকে 9.96 সেন্টিমিটার আমি পেয়ে গেলাম। তো এইটাই হচ্ছে আমাদের প্রকৃত দৈর্ঘ্য। সবাই কি বুঝতে পেরেছো? আচ্ছা ওকে, তো আমরা এরপরে আসি। তো এইটা হচ্ছে আমাদের কিন্তু গ নম্বরে যে এটা ছিল সেইটা। আচ্ছা এরপরে যদি আমি ঘ নম্বরেরটায় আসি, তাহলে ঘ নম্বরটা কি হবে? ঘ নম্বরটা একটু খেয়াল করো। বলছে ঘনকের দৈর্ঘ্য পরিমাপে যদি কি হয় 5% ত্রুটি থাকলে ঘনকের এক পৃষ্ঠের ক্ষেত্রফল পরিমাপে শতকরা কি পরিমাণ আপেক্ষিক ত্রুটি থাকবে সেটা আমাদের গাণিতিকভাবে ব্যাখ্যা করতে বলছে। তাহলে কি বললো আমি আরেকবার বলতেছি বিষয়টা। দেখো দৈর্ঘ্য পরিমাপে ত্রুটিটা হচ্ছে 5% আছে। এই 5% যদি থাকে তাহলে এটা আপেক্ষিক ত্রুটি যদি থাকে তাহলে ঘনকের এক পৃষ্ঠের ক্ষেত্রফল পরিমাপে শতকরা কি পরিমাণ আপেক্ষিক ত্রুটি থাকবে সেটা ব্যাখ্যা করতে বলছে। প্রশ্নটা সবাই বুঝতে পারছো কিনা? মানে আমরা যে দৈর্ঘ্যটা পরিমাপ করলাম এই পরিমাপে ত্রুটি আছে কত পার্সেন্ট? এই এত পার্সেন্ট ত্রুটি আছে। ওকে, এই যে ত্রুটিটা আছে এখন এখানে আসলে এতটুকু ত্রুটি আছে। এখন বলা হচ্ছে যে এই ত্রুটিটা যদি থাকে তাহলে এক পৃষ্ঠের ক্ষেত্রফল পরিমাপে কি পরিমাণ ত্রুটি থাকবে সেটা আমাদের ব্যাখ্যা করতে বলছে। তাহলে আমরা সেটা কি করতে পারবো না? আমরা সেটা করতে পারবো। তো কিভাবে করব জিনিসটা আমি একটু দেখাই। এটা কিন্তু আমাদের ঘনক বলে দিয়েছে, তোমরা তো বুঝতেই পারছো ঘনক মানে আসলে কেমন জিনিস। হ্যাঁ, আমি এখানে এই যে দেখাইছি। তো আমি এটাই একটু জাস্ট ব্যাখ্যা করতেছি, তোমরা একটু খেয়াল করবা। ত্রুটির অঙ্ক কিন্তু করাইছি, তো এইখান থেকে প্র্যাকটিস করলেই তুমি কিন্তু এটা খুব ইজি, কঠিন না। আচ্ছা, তো এখন দেখো আমরা ঘ নম্বর অঙ্কটা করব। কিভাবে করব দেখো, এটা হচ্ছে একটা ঘনক। এই ত্রুটি এখানে আমাদের কি আছে 5 সেন্টিমিটার এর দৈর্ঘ্য আছে। এখন বলা হলো এই দৈর্ঘ্যে যদি কত পার্সেন্ট ত্রুটি থাকে, এর হচ্ছে যদি 5% ত্রুটি থাকে, এটা হচ্ছে ত্রুটি। হুম, তো এই পরিমাণ যদি ত্রুটি থাকে তাহলে আমাদের কি হবে? আচ্ছা, এই পরিমাণ যদি ত্রুটি থাকে তাহলে আমাদের কি হবে? এই ক্ষেত্রে আমাদের বলা হচ্ছে যে এইটা এক পৃষ্ঠের ক্ষেত্রফল পরিমাপ। এখানে কিন্তু অনেকে ভুল করে ফেলে। হ্যাঁ, এখানে অনেকে ভাবে যে মনে হয় তাইলে এখানে পুরাটাই নির্ণয় করতে বলছে না। পুরাটা কিন্তু হবে আয়তন, দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা, তিনটা পার্ট। হ্যাঁ, এটা হচ্ছে এ, এটা যদি বি হয় এটা হচ্ছে সি। আচ্ছা ওকে, তো আমরা তাহলে এখন একটু বিষয়টা খেয়াল করো যে আমরা তাহলে এখানে কি পাচ্ছি। আমরা এখানে পাচ্ছি হচ্ছে তিনটা পার্ট, বাট আমাদের নির্ণয় করতে হবে কি, আমি আরেকবার দেখাই, বিষয়টা খেয়াল করবা। এটা কিন্তু বলতেছে যে ঘনকের এক পৃষ্ঠের ক্ষেত্রফল পরিমাপে ত্রুটিটা বের করতে বলছে। তাহলে এখন আমরা তাহলে কি করব, আমরা একটা পৃষ্ঠ মানে হচ্ছে আমি যদি দেখাই তাহলে এই পৃষ্ঠটার ক্ষেত্রফলটা নির্ণয় করতে হবে। তো এই পৃষ্ঠের ক্ষেত্রে আমাদের দৈর্ঘ্য আর প্রস্থ হবে, ক্ষেত্রফল যেহেতু দৈর্ঘ্য আর প্রস্থ হবে। তাহলে আমি কি করব, আমাদের যেহেতু ঘনক জিনিসটা ঘনক, তাই আমরা জানি এর দৈর্ঘ্য আর প্রস্থ কি হবে? দৈর্ঘ্য আর প্রস্থ কি হবে বলো তো? এই দৈর্ঘ্য আর প্রস্থ কি হবে? এটা হচ্ছে সমান হবে। হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে আমি 5 সেন্টিমিটার দৈর্ঘ্য পাবো, আবার 5 সেন্টিমিটারই হচ্ছে কি পাবো? প্রস্থ পাবো। এই জিনিসটা একটু মাথায় রাখবা। তাহলে এখন আমাদের কাজ হচ্ছে কি, এই 5 এর মধ্যে কত পার্সেন্ট ত্রুটি আছে? 5% ত্রুটি আছে। তাহলে আমি 5 এর কত পার্সেন্ট ত্রুটি দিব? আমি হচ্ছে 5 এর 5% ত্রুটি দিব। তাহলে 5 এর 5% ত্রুটি দিলে বিষয়টা কি হয়? 5 গুণ 5 বাই কত? 100। তাহলে এখানে কত কত হচ্ছে বলো তো? 0.25। ওকে, তাহলে এইটুকু আমরা ত্রুটি পাইলাম। তাহলে এই ত্রুটিটা এখানে প্লাস মাইনাস হবে। কথা কি বুঝতে পেরেছো? এই হ্যাঁ বলো। 0.25, হ্যাঁ অবশ্যই এটাকে আমরা চূড়ান্ত ত্রুটি বলতে পারি। অবশ্যই অবশ্য বুঝি নাই তোমার কথা, আরেকবার বলো।
ও আচ্ছা আচ্ছা, ওইটা 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 হচ্ছে তোমার শুধুমাত্র দৈর্ঘ্যের ক্ষেত্রে যদি আমি বের করতে চাই। আর এখানে তো অলরেডি উল্লেখ করে দেওয়াই আছে 5% আছে, তাহলে কার 5% আছে? আমি হচ্ছে এই পাসের 5% আছে। আমরা এই ধরনের অঙ্কও করেছিলাম বইয়ের মধ্যে, বইয়েতে এই সেম ধরনের অঙ্ক আছে, হ্যাঁ। আচ্ছা, এখন এরপরে আসি, খেয়াল করবা। তাহলে এইটার ক্ষেত্রেও যা হবে, প্রস্থের ক্ষেত্রেও তো তাই হবে, নাকি বলো বলো? এই সবাই কি সবাই কি বুঝতে পারছো তো আমার কথা? তাহলে আমি এই এইটা কিন্তু আমি পাইছি হচ্ছে, এটা হচ্ছে পাইছি হচ্ছে দৈর্ঘ্য, হ্যাঁ, দৈর্ঘ্য। এরকম পার্ট বাই পার্ট চিন্তা করে নিবা, দেখবা যে খুবই ইজি হবে, হ্যাঁ। আচ্ছা, দৈর্ঘ্য আর প্রস্থ পাইলাম, এখন আমি সলভের সময় কি করব? আমি আমি হচ্ছে আমি প্রথমেই লিখে নিব পরিমাপ করা মান, হ্যাঁ। আচ্ছা বলো তো, পরিমাপ করা মান কি হয়? পরিমাপ করা মান, তাহলে পরিমাপ করা মান যেটা হয় সেটা হচ্ছে 5 গুণ কি 5। তাহলে এখানে আমাদের কত হইলো বলো? 25 সেন্টিমিটার স্কোয়ার, হ্যাঁ। আচ্ছা, এবার আমরা কি নিব? বড় বড় ক্ষেত্রফল। আচ্ছা, বড় ক্ষেত্রফল কেমনে পাবো, কেউ বলতে পারবো? এটা যোগ করলে কত পাবো? এটা যোগ করলে পাবো হচ্ছে +2.5, হ্যাঁ, 5.25। আর এটাও পাবো হচ্ছে 5.25। তাহলে বড় মান হচ্ছে 5.25। আচ্ছা বলো তো, ছোট মান কি নিব আমরা? আচ্ছা, এইটা গুণ করলে কত হয় একটু আমাকে বলো। 27.5625। আচ্ছা, 25 সেন্টিমিটার স্কোয়ার। আচ্ছা, এটা হচ্ছে বড় ক্ষেত্রফল হইলো, হ্যাঁ। এখন তুমি কি করবা বলো তো এটা? এখন তোমার যে কাজটা সেটা হচ্ছে চূড়ান্ত ত্রুটি বের করতে হবে। আর অনেকে বলবে ভাইয়া ছোটটা নিলেন না তো। ছোটটা নিয়ে কাজ নেই, চূড়ান্ত ত্রুটি। চূড়ান্ত ত্রুটি হচ্ছে বড় মানের সাথে বিয়োগ করলে যেটা পাবো সেটাই পাবো হচ্ছে চূড়ান্ত ত্রুটি। আচ্ছা, এখানে আমাদের হইলো 27। তাহলে 27 থেকে তুমি বাদ দিয়ে দিবা কত? 527 মাইনাস 25, বিয়োগ করলে কত হয় বলো তো? 5, ও আচ্ছা, 5627। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি আবার 7 ভাবছিলাম এখানে। 625, তাই তো? আচ্ছা, তাহলে আমি এখানেও একটু চেঞ্জ করে দিই। আচ্ছা, ওকে। তো এইখানে আমরা যদি এখান থেকে 6 বসাই দিই, তাহলে আমাদের এই বিয়োগ করলে কত আসছে? 2.25। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের কি বলতো, এটা হচ্ছে আমাদের চূড়ান্ত ত্রুটি। এবার আমরা আপেক্ষিক ত্রুটি যদি বের করতে চাই, আপেক্ষিক ত্রুটি যদি বের করতে চাই, তাইলে আসলে আমাদের কি হবে? তাহলে আমরা এখানে উপরে দিব হচ্ছে চূড়ান্ত ত্রুটি, হ্যাঁ। আবার কি ক্লিয়ার? তুমি এইটার কথা বলছিলে হয়তো। এই হচ্ছে আমাদের বিষয়, হ্যাঁ। এবার মানটা ই করো তো। 10.25 তোমাদের। আমি কিন্তু এখানে একটা কথা বলেছিলাম, হ্যাঁ। মনে আছে কিনা জানি না, তারপরে আমি এটা স্মরণ করে দেওয়ার চেষ্টা করতেছি। আমরা বলেছিলাম, কথাটা হচ্ছে এমন ছিল যে তুমি যদি এই দৈর্ঘ্য পরিমাপে 5% ত্রুটি পাও, হ্যাঁ, এই যে এই ত্রুটি পাও, তাহলে ক্ষেত্রফলে ও দ্বিগুণের কাছাকাছি পাবা। তাহলে বলো তো এটা কি ঠিক আছে কিনা? 5% ছিল, এখানে 10%-এর কাছাকাছি আছে, তার মানে উত্তরটা ঠিক আছে বলে আমি ধরে নিচ্ছি। কিন্তু ঘটনা হচ্ছে আবির যেটা বলছিল সেটা হচ্ছে এটা চূড়ান্ত ত্রুটি। তাহলে এইটা না বসায়ে কেন ভাইয়া আপনি এইটা বসালেন? এখন কেউ কি এর অ্যান্সার দিতে পারবা? এটাও কিন্তু উপরে চূড়ান্ত ত্রুটি বসানো হয়েছে, এখানে কিন্তু আমরা চূড়ান্ত ত্রুটি বসাইছি, হ্যাঁ, চূড়ান্ত ত্রুটি বসাইছি।
আবার আবির কিন্তু প্রশ্ন যখন করলো তখন কিন্তু আমি এটাও অ্যান্সার বললাম, সেটা হচ্ছে আবির যখন বললো ভাইয়া এটা কি চূড়ান্ত ত্রুটি না, এটা কি চূড়ান্ত ত্রুটি না, আমি বললাম হ্যাঁ এটাও চূড়ান্ত ত্রুটি। এখন ভাইয়া চূড়ান্ত ত্রুটি এইটাও, তাহলে ওইটাও, তাহলে কোনটা, আমরা আমরা তো বুঝতে পারছি না, আসলে বিষয়টা ঝামেলা বেঁধে যাচ্ছে। আচ্ছা বলো তো, কেউ কি বলতে পারবে এখানে আসলে কাহিনীটা কি? না, এখানে বিষয়টা এরকম না। এই জিনিসটা ছিল হচ্ছে দৈর্ঘ্যের ক্ষেত্রে, এই দৈর্ঘ্যের ক্ষেত্রে যে ত্রুটিটা ছিল, চূড়ান্ত ত্রুটিটা ছিল, সেই ত্রুটিটা ছিল এতটুকু, হ্যাঁ। কিন্তু আমরা তো আসলে দৈর্ঘ্য নিয়ে এখন হিসাব করতেছি না, আমরা এখানে হিসাব করতেছি কি নিয়ে, ক্ষেত্রফল নিয়ে। ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলের ক্ষেত্রে চূড়ান্ত ত্রুটিটা হয়েছে এতটুকু, কথা কি বুঝতে পেরেছো? এই সবাই কি বুঝতে পেরেছো কিনা? সবসময় মাথায় রাখবা দৈর্ঘ্যের ক্ষেত্রে ত্রুটিটা কি হবে বলো তো, কম হবে না বেশি হবে? এই দৈর্ঘ্যের ক্ষেত্রে চূড়ান্ত ত্রুটি কম হয় নাকি বেশি হয়? এটা কতটুকু হয়েছে, 0.25, আর এটা কতটুকু হয়েছে, 2.5625। তার মানে দুইটার মধ্যে কিন্তু পার্থক্য হবে, দুইটার মধ্যে কম বেশি হবে, কারণ ক্ষেত্রফল তো আসলে আমি দুইটা জিনিস নিয়ে পরিমাপ করতেছি, সেখানে ত্রুটির পরিমাণটাও বেশি হয়। তাহলে বিষয়টা সবাই ক্লিয়ার কিনা? তাহলে এই সৃজনশীলটা সবাই কি বুঝতে পারলাম? আচ্ছা এখন তোমাকে যদি আমি এই সেম সৃজনশীলেই জাস্ট একটু চেঞ্জ করে দিই, কে কে করতে পারবা বলো তো? এই গ নম্বরে তোমাকে লেখা থাকলো এরকম, উদ্দীপকের আলোকে দ্বন্দ্বটির দৈর্ঘ্য পরিমাপে 5% ত্রুটি থাকলে, এটার ক্ষেত্রে বলে দিল যে 5% যদি ত্রুটি থাকে তাহলে এর দৈর্ঘ্যটা নির্ণয় করো। তাহলে সেই ক্ষেত্রে তুমি তখন কি করবা? মানে আমরা যে অঙ্কটা করলাম, এই প্রথম অঙ্কটাই এখানে যদি তোমাকে বলে দেয় যে এটাই হচ্ছে 5% ত্রুটি আছে, ওকে, 5% ত্রুটি আছে, তখন তুমি আসলে এই অঙ্কটা কেমনে করবা? তখন কিন্তু দৈর্ঘ্যটা একদম পিওর এরকম মান পাওয়া যাবে না, একটা নির্দিষ্ট রেঞ্জ আসবে। তো রেঞ্জটা কেমন আসবে? রেঞ্জটা হচ্ছে তুমি এই যে এখানে পাইছো, কত পার্সেন্ট পাইছো, 5%, এই 5%কে তুমি পার্সেন্ট ভেঙে দিবা, হ্যাঁ। অথবা পার্সেন্ট ভাঙা না, এটাকে এইভাবে চিন্তা করো, সেটা হচ্ছে আমার 9.69 এর কত পার্সেন্ট ত্রুটি পাওয়া গেছে, 5%। তাহলে এই পার্সেন্ট করলে কত আসে বলো তো, এত গুণ 5%, কত আসে অ্যান্সার? কে একজন বলো। 0.498। আচ্ছা এই যে জিনিসটা পাওয়া গেল, সবাই মনোযোগ দিবে কিন্তু, এই জিনিসটা তখন আমরা এই অ্যান্সার, এইখানে অ্যান্সারটা না লিখে আমরা কিন্তু অবশ্যই এইখানে কি করে দিতাম, ওই অ্যান্সারটা বের করার পরে এখানে কিন্তু আমরা প্লাস মাইনাস 0.498, তখন কিন্তু একটা রেঞ্জ আকারে অ্যান্সার আসতো। কথা কি বুঝতে পেরেছো? এই সবাই কি বুঝতে পেরেছো কিনা? এটা কিন্তু কনফিউশন সৃষ্টি করে, পরীক্ষার হলে বসলেই কিন্তু কনফিউশন সৃষ্টি হবে ভাইয়া। এই অঙ্ক করতে যে অনেকেই কিন্তু কনফিউশন ফেস করে, যে এই যে আমাদের গ নম্বরে যদি কখনো এরকম 5% ত্রুটি দিয়ে দেয়, তখন আর দৈর্ঘ্য পরিমাপ করতে কেউই পারে না, খুবই ঝামেলা হয়ে যায়। তো এটা কিন্তু পারতে হবে, এটা কিন্তু দেখি এই টাইপের অঙ্ক এখানেও থাকতে পারে। আচ্ছা ওকে, তো আমরা এবার আসি। তো তোমরা একটু খেয়াল করবা, আমরা পরের স্লাইডে চলে যাই। আচ্ছা এইখানে অঙ্কটা আমাদের আরেকটা অঙ্ক দেওয়া আছে, তো আমরা এই অঙ্কটাও একটু জাস্ট হিসাবটা করব, দেখো এই বিষয়টা কেমন হয়। এখানে আমি এখানে যে প্র্যাকটিসগুলো রেখেছি এগুলো করলে আমার বিশ্বাস এখানকার যে তোমার যে টাইপের অঙ্কগুলো আসতে পারে সেই টাইপগুলো কাভার হয়ে যাবে, বিশেষ করে যশোর বোর্ডের যে বিষয়গুলো আছে সব কাভার হয়ে যাবে এইগুলোর মধ্যেই, হ্যাঁ। আচ্ছা তো দেখো, স্লাইড ক্যালিপাসের সাহায্যে একটি ঘনবস্তুর দৈর্ঘ্য পরিমাপে মূল স্কেল পার্ট পাওয়া গেল। তো মূল স্কেল বলতে বিষয়টা কি বোঝাচ্ছে বুঝতে পেরেছো সবাই? এটা এম এর মান পাওয়া গেল। ভার্নিয়ার সমাপতন, এটা কিসের মান, ভি এর মান। ভার্নিয়ার ধ্রুবকটা কি পাওয়া গেল,
এটাকে ভিসি বলছে। বস্তুটির পরিমাপকৃত, ভালো করে খেয়াল করো, বস্তুটির পরিমাপকৃত প্রস্থ এবং উচ্চতা, এটা কিন্তু আমরা দৈর্ঘ্য নিয়ে কথা বলছি, হ্যাঁ, এটা দৈর্ঘ্য নিয়ে কথা বলছি। আর পরে আমাদের প্রস্থও দেওয়া আছে, উচ্চতাও দেওয়া আছে, হ্যাঁ, প্রস্থ এটা, উচ্চতা হচ্ছে এটা। ওকে, এরপরে তাহলে তোমার মাথার মধ্যে কিন্তু এই জিনিসটা আসা উচিত যে দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা আছে, তাহলে বস্তুটা আয়তাকার, হ্যাঁ, মানে আয়তাকার ঘনবস্তু আর কি। আচ্ছা, এবার দৈর্ঘ্য পরিমাপের ক্ষেত্রে সম্ভাব্য ত্রুটি হচ্ছে এটা, ত্রুটি বলেই দেওয়া আছে, হ্যাঁ। আর বলছে আয়তন পরিমাপে 25% ত্রুটি এর বেশি গ্রহণযোগ্য নয়, মানে 25% এর বেশি ত্রুটি হলে সেটা গ্রহণ করা যাবে না। আচ্ছা, প্রথম প্রশ্নটা কি, বস্তুটির দৈর্ঘ্য কত? এই যে যে তথ্যগুলো দেওয়া আছে এম, ভি আর ভিসি, এই তিনটা তথ্য দিয়ে তুমি কি করতে পারবে না? তাও কিন্তু অনেকে ভুল করে। ভুলটা কোথায় করে দেখাচ্ছি। দেখো, তাহলে আমাদের কি কি মান দেওয়া আছে, মানগুলো আমরা একটু তুলে ফেলি। যে এম এর মান দেওয়া আছে, ভির মান দেওয়া আছে, ভিসির মান দেওয়া আছে এবং ত্রুটি আছে। ওকে, এখন তুমি এগুলোকে একটু তুলে ফেলো, অবশ্যই মানগুলো একটু, এককগুলো একটু বুঝে তুলবা, না হলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। আচ্ছা, ভিসিটা ভার্নিয়ার ধ্রুবক হচ্ছে 0.1 মিলিমিটার। আচ্ছা, তারপরে ভার্নিয়ার সমপাতন, সমপাতনটা দেখো, সমপাতনটা কত? সমপাতন হচ্ছে 5, 5 কি দেখলাম, আচ্ছা 5 এর তো একক হয় না, আর এটা হচ্ছে 9.5 সেন্টিমিটার। আচ্ছা, এবার কেউ একজন বলো তো এর সূত্রটা কি ইউজ করব? সূত্রটা কি ইউজ করব বলো? এম প্লাস ভি গুণ ভিসি, হ্যাঁ, এখানে আমাদের মাইনাস, এখানে কিন্তু আমরা প্লাস মাইনাস ই, হ্যাঁ। এখন এইখানে কিন্তু অনেকে কনফিউজ হয় যে ভাইয়া এই ইরোডটা যে বসাবো এখানে প্লাস নিব নাকি মাইনাস নিব, যদি আমাকে প্রশ্নে কোনো কিছু উল্লেখ করে দেওয়া না থাকে। প্রশ্নে যদি কোনো কিছু উল্লেখ করে দেওয়া না থাকে তাহলে অবশ্যই এখানে আমরা প্লাস ধরে হিসাব করব। কথা কি বুঝতে পারলা? প্রশ্নে যদি কোনো কিছু উল্লেখ না করে তাহলে প্লাস ধরে হিসাবটা করব। কথা কি ক্লিয়ার? সবাই ক্লিয়ার? আবার কেউ যদি মনে করে যে ভাইয়া প্রশ্নে যদি কিছু না দেওয়া থাকে তাহলে কিছু নাই দিব, তো কিছু না দেওয়া মানে কি বলো তো? এই কিছু না দেওয়া মানে হয় প্লাসই দেওয়া। কথা কি বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে এখন বিষয় হচ্ছে যে আমরা তাহলে এখান থেকে আগেরটার সাথে এটার পার্থক্যটা কে কে বোঝো নাই বলো তো? তাহলে এইভাবে মানগুলো বসায় দিলে এই অঙ্কটা হয়ে যাবে। কে কে আমার সাথে একমত বলো? কোথায় ভুল করলাম কে বলবো বলো তো? আচ্ছা, এইটাকে আমার তখন সেন্টিমিটারে নিতে হবে, এইটা সেন্টিমিটারে না নিলে হবে না। ওকে, তাহলে এটাকে আমি কিন্তু সেন্টিমিটারে নিতে পারি। সবাই কি, হ্যাঁ, এটা হচ্ছে, এই সবাই কি বুঝছো নাকি বোঝো নাই? এই জিনিসটা কি বুঝছো? ইরোরের ব্যাপারটা বোঝো নাই? আচ্ছা, তাইলে আমি জিনিসটা বোঝাচ্ছি। মানে যদি কখনো তুমি দেখো যে এখানে কিন্তু আমাকে বলেই দেওয়া আছে, হ্যাঁ, এটা দৈর্ঘ্য পরিমাপের ক্ষেত্রে সম্ভাব্য যে ত্রুটি সেটা দেওয়া আছে। যদি ত্রুটিটা দেওয়া থাকে, আমরা হিসাবে বলছিলাম যে ত্রুটি যদি দেওয়া থাকে তাহলে সেই ত্রুটিটা আমার প্লাস মাইনাস করতে হয়। এখন বিষয় হচ্ছে এই ত্রুটিটা কেন সৃষ্টি হয়েছে, কারণ হচ্ছে ওই জিনিসটা মনে করো যে তোমার যে যন্ত্রটা দিয়ে তুমি পরিমাপ করতেছো ওই যন্ত্রের সমস্যা আছে। ওকে, ওইখানে আবার যন্ত্রে দুই ধরনের সমস্যা থাকে, এর মধ্যে একটাকে আমরা ধনাত্মক বলি আর একটাকে ঋণাত্মক বলি, দুই ধরনের ত্রুটি থাকে। আচ্ছা, জিনিসটা আমি যাচ্ছি, আমি এটার অ্যান্সারটা কত হলো?
9.05। তাহলে এটাই হচ্ছে আমাদের কিন্তু প্রপারলি অ্যান্সার। আচ্ছা, এখানে অনেকে কিন্তু এটা এটা করতে ভুলে যাবে, এটা ভুলে গেলেই কিন্তু আসলে অ্যান্সারটা হবে না। তো আমি যেহেতু একটা প্রশ্ন করলো, আমি এটা কিন্তু যখন তোমাদের আলোচনা করেছিলাম তখন কিন্তু এগুলো নিয়ে সব আমি কথা বলেছিলাম। তো তারপরে আমি এই জিনিসটা আরেকবার দেখাচ্ছি, একটু খেয়াল করো। আচ্ছা সরি, এখানে না তো, এই যে এইখানে একটু খেয়াল করবা। এখানে বিষয়টা একটু ভালো করে খেয়াল করো। আমাদের যে স্কেলটা থাকে, স্কেলটা চিত্রটা যদি দেখাই, স্কেলটা চিত্র, এই যে যে স্কেলটা, হ্যাঁ এই স্কেলটা এই যে এখানে জিরো দাগ আছে, হ্যাঁ এখানে কিন্তু একটা জিরো দাগ আছে, দেখতে পাচ্ছ কিনা জানি না, দেখতে পাচ্ছ? এইখানে একটা জিরো দাগ আছে, এই জিরো দাগ আমি এই চলটাকে যদি এর সাথে লাগাই, লাগানোর পরে এই জিরো দাগটা যদি এই জিরো দাগের সাথে মিলে যায় তাহলে কোনো ত্রুটি থাকে না। কিন্তু অনেক স্কেলেই এই জিরো দাগটা জিরো দাগের সাথে মেলে না, অনেক সময় এইটা ভেতর এদিকে চলে যায়, আবার অনেক সময় এটা এইদিকে চলে আসে। কথা কি বুঝছো? মানে এই জিরো দাগের ভেতরের দিকে চলে যায়, আবার এইদিকেও চলে আসে। তো যদি এরকম ঘটনা ঘটে তখন আসলে আমরা এইরকম ধরনের দুইটা ত্রুটি বলে থাকি। তো বলছে যে ভার্নের স্কেলে যে শূন্য দাগটা আর মূল স্কেলের যে শূন্য দাগ, এই এই দাগের দাগ দুইটা যদি কি হয়, এই মূল স্কেলে শূন্য দাগের যদি ডান দিকে চলে যায়, ডান দিকে ওকে, ডান দিকে যদি যায় তখন সেটা হচ্ছে ধনাত্মক ত্রুটি। ওকে, ধনাত্মক। আর যদি এটা বাম দিকে চলে যায় তখন সেটাকে কি বলবো? ঋণাত্মক ত্রুটি। কথা কি ক্লিয়ার? এই যে এইখানে দেখো, এইটা হচ্ছে আমাদের জিরো জিরো দাগ, এইটা হচ্ছে আমাদের জিরো দাগ, আমি এগুলো বুঝিয়েছিলাম। জিরো দাগ জিরো দাগের সাথে আছে তাহলে কোনো ত্রুটি নেই, শূন্য ত্রুটি। কিন্তু এই জিরো দাগের এই দিকে যদি চলে আসে তখন সেটাকে আমরা মাইনাস বলতেছি। আর যদি জিরো দাগের এই পাশে যদি চলে আসে তখন সেটাকে আমরা কি বলছি? প্লাস বলতেছি। কথা কি বুঝতে পারছো? ওকে, তাহলে এখানে মাথায় রাখবা যে যদি ডান দিকে থাকে তাহলে আমরা সেটাকে বলবো ধনাত্মক, আর যদি বাম দিকে থাকে তাহলে বলবো ঋণাত্মক। তাহলে এইটা কোন দিকে আছে? বাম দিকে। আর এইটা কোন দিকে আছে? ডান দিকে। এই সবাই কি বুঝতে পারছো? যারা যারা বোঝো নাই তারা এই জিনিসটা একটু ক্লিয়ার করে নিবা, এই ত্রুটির বিষয়টা, হ্যাঁ। আচ্ছা, আশা করি তোমাদের কোনো সমস্যা হওয়ার কথা না, যারা ছিল তারা তারা তো আরো ক্লিয়ার হওয়ার কথা। আচ্ছা, এখন আমি এখানে আসি, যেখানে ছিলাম, কোথায় যেন ছিলাম, এইখানে। আচ্ছা, এই বিষয়টা সবাই ক্লিয়ার কিনা? বস্তুটির পরিমাপকৃত দৈর্ঘ্য তাহলে এইভাবে কি বের করতে পারবা? যদি এই ত্রুটির কথাটা না বলা থাকতো তাইলে আমি ওইটা দিতাম না, বাট এটা বলা থাকার কারণে এটা আমাকে দেওয়া লাগতেছে। ওকে, আচ্ছা, এবার আমি আসি ঘ নম্বরটা। ঘ নম্বর কি বলছে? বস্তুটির আয়তন নির্ণয়ে আপেক্ষিক ত্রুটির পরিমাণ গ্রহণযোগ্য হবে কি না। তাহলে গ্রহণযোগ্য কত বলেছিল বলো তো? এত বলেছিল। তাহলে আমি এইখানে আয়তন পরিমাপের আপেক্ষিক ত্রুটিটা বের করব। যদি এর সাথে ম্যাচ করে, মানে এর কম থাকে তাহলে গ্রহণযোগ্য, এর বেশি হলে গ্রহণযোগ্য হবে না। ওকে, আচ্ছা, এখন তাহলে আমি এখানকার মানগুলো এইদিকে লিখে ফেলি। আচ্ছা বলো তো, দৈর্ঘ্য কত পেয়েছিলাম? এটা, তাই তো? আচ্ছা বলো তো, এইখানে কোন দৈর্ঘ্যটা নিব আমি? দৈর্ঘ্যটা কোনটা নিব? দৈর্ঘ্যটা আসলে কত নিব? 9.55 নিব নাকি এটা বাদ দিয়ে নিব? এখানে কিন্তু মাথায় রাখবা, এইটা কিন্তু ওই ত্রুটি থাকার কারণে আমি কিন্তু ত্রুটির পরে মানটা পাইছি এইটা, কিন্তু আমার আসল মানটা ছিল কতটুকু? এইটুকু না? এটাকে আমি যোগ করলে কিন্তু 9.55 পাচ্ছি, তাই না? তো এটাই কিন্তু আমার দৈর্ঘ্য। তারপরে যদি আমি এখানে এই যে বাদ দিয়েছি, তাই এখানে আমি প্লাস মাইনাস তখন কি বলতে পারবো? এই যে 5 বলতে পারবো ত্রুটিটা। ওকে, সবাই কি বুঝতে পারছো কিনা? আচ্ছা, এখন তুমি একটা বিষয় খেয়াল করো, তাহলে প্রস্থর ক্ষেত্রে কি হবে? প্রস্থ আমাদের কত আছে? প্রস্থ আমাদের কত আছে?
প্রস্থ আছে 7.05 আর এটা আছে তাহলে 7.05 7.05 আচ্ছা এর সাথে আমাদের প্লাস মাইনাস কত 0.5 আর এইটা হচ্ছে আমাদের প্রস্থের পরে কত এটা হচ্ছে আমাদের আয়তন তারপরে হচ্ছে উচ্চতা উচ্চতার হচ্ছে 35.05 আচ্ছা এখানে 35.05 আচ্ছা প্লাস মাইনাস এখানে আমরা 0.5 দিয়ে দিলাম আচ্ছা এবার তুমি একটু খেয়াল করে দেখো এই দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব দেওয়া আছে এখন তুমি কি এই কাজ করতে পারবো না প্রথমে আমাদের পরিমাপ করা মান পরিমাপ করা মান তো পরিমাপ করা মান কি নিবা সব বড় মানগুলো নিবা সরি বড় মান বলছি যে এই মানগুলা সামনের যে মানগুলো আছে হ্যাঁ এই মানগুলো পরিমাপ করা মানের মধ্যে নিব এই কথা কি বুঝতে পারছো নাকি তাহলে এটা হচ্ছে 9.55 গুণ 7.05 গুণ 35.05 তাহলে এটা হচ্ছে আমাদের এখানে ওকে এবার আমি তারপরে কি নিব বড় আয়তন বড় আয়তনে কি হবে সবগুলো যোগফলের যে মানটা আচ্ছা যোগফলের মানটা কত আসবে বলো তো 7.55 যোগ না এটা গুণ হবে এরপরে আমাদের 0.55 আর এইটা কত হবে এটার মানটা যোগ করে বলো তো 8.05 নাকি এই কত হলো দেখো তো এটা হ্যালো সবাই কি শুনতে পাচ্ছ হ্যালো তাহলে একটু বলো এখান থেকে মানগুলো বলো প্রথমটা মান কত কোনটা 10.0 ও আচ্ছা এটা সরি আমি আমি তো 8 এর সাথে 1 যোগ করে সরি 9 এর সাথে 1 যোগ করে আমি আবার 8 বানাই ফেলেছি আচ্ছা এবার এখান থেকে দেখো তো এটার মানটা এইটার মানটা কত আসে টোটাল গুণ 59.83 তারপরে আমাদের এখানে পরেরটা কত আসে এটা হচ্ছে সেন্টিমিটার কিউব হ্যাঁ সেন্টিমিটার কিউব আচ্ছা এবার তুমি কি বলো তো এবার কি করবা চূড়ান্ত ত্রুটি এই কারো কি বুঝতে অসুবিধা হচ্ছে বড় মান কোনটা এটাই হচ্ছে বড় মান এটা থেকে বাদ দিবা 83 ওকে এবার কত আসবে বলো 337.5 আচ্ছা ওকে তো এইটা আমাদের আসলো কি বলতো চূড়ান্ত ত্রুটি এবার আমি আপেক্ষিক ত্রুটি যদি বের করতে চাই তাহলে এখানে কি হবে এখানে তুমি মানটা বসায় দাও এবার নিচে বসাবা কোনটা পরিমাপ করা মানটা কত ছিল এইখানে
এখানে 100% দিয়ে দাও। এবার তুমি বলো এইখানে আসলে কি ঘটনা ঘটলো। 14.28। আচ্ছা, এত পার্সেন্ট আমাদের আসলো। আচ্ছা বলো তো এখানে আমাদের কত পার্সেন্ট গ্রহণযোগ্যর কথা বলেছিল? 25 এর বেশি গ্রহণযোগ্য না, তাহলে আমাদের এইটা অবশ্যই 25 এর নিচে আছে। নিচে আছে, তার মানে অবশ্যই এটা গ্রহণযোগ্য। সবাই কি বুঝতে পারলা নাকি পারো নাই? হুম, বলো। তোমার কথা বুঝতে পারলাম না। আমরা এইখানে এটাকে আচ্ছা, ভি, এইখানে ভি এর কোনো একক নেই। হ্যাঁ, এটা একক নেই কোনো, ভি এর কোনো একক নেই। এখানেও যখন দিয়েছে দেখো এখানে কোনো একক দেয়নি। হ্যাঁ, এই যে ভার্নিয়ার সমপাতন কোনো একক নেই। হ্যাঁ, বুঝতে পেরেছো? ভার্নিয়ার সমপাতনের ক্ষেত্রে কোনো একক থাকে না। আচ্ছা, এরপরে আমরা আসি, পরেরটাই আসি। এইটা, এইখানেও কিন্তু সেম টাইপের একটা বিষয়। হ্যাঁ, সেম টাইপের একটা বিষয়। তো আমি অঙ্কটা করব না, তোমরা একটু স্ক্রিনশট অথবা কোন একটা সিস্টেম করে নাও যেটার ফলে তুমি যাতে এটা করতে পারো আর কি। অথবা আমি এটাও তোমাদের গ্রুপে দিয়ে দিব, যাতে তোমরা হচ্ছে ওখান থেকে অঙ্কটা করতে পারো। এখন আমি দিয়ে দিই। ওকে, তোমাদের গ্রুপে আমি দিয়ে দিলাম। এটা তো এই অঙ্কটা তোমরা করে ফেলবো বাসা থেকে। ওকে, করে তারপরে হচ্ছে গ্রুপে আপলোড দিয়ে দিব। আচ্ছা, তারপরে আমরা আসি পরেরটাই। এটা একটু খেয়াল করো। বলছে, হ্যাঁ বলো। হুম, মানে এইখানে বিষয় হচ্ছে তুমি হচ্ছে এটার কনসেপ্ট আমি আমি একটু জাস্ট বলি। দেখো, মনে করো তোমাকে আমি বললাম তোমার হচ্ছে একটা, তোমার কাছে আমি একটা স্কেল দিয়ে বা কোনো একটা জিনিস দিয়ে তোমাকে বললাম এর দৈর্ঘ্য পরিমাপ করো। এখন তুমি দৈর্ঘ্য পরিমাপ করে এখন তুমি বললা যে ভাই আমি হচ্ছে 7 পয়েন্ট হচ্ছে 5 সেন্টিমিটার পেয়েছি। ওকে, 7.5 সেন্টিমিটার পেয়েছি। এখন প্রশ্ন হচ্ছে, দেখা গেল যে এই জিনিসটার দৈর্ঘ্যটা হচ্ছে মনে করো যে 7 সেন্টিমিটার। ওকে, এখন তাহলে এইটা হচ্ছে মূল মান, আর এইটা হচ্ছে তুমি পরিমাপ করে পেয়েছো এই মান। হ্যাঁ, এখন তাহলে কি করব, এই দুটো বিয়োগ করে দিব। বিয়োগ করলেই তো আমি চূড়ান্ত ত্রুটিটা পাচ্ছি, আসলে সর্বোচ্চ আমি কতটুকু ত্রুটি করেছি, এই যে ত্রুটি করেছি কতটুকু। কথা কি বুঝতে পেরেছো? আবার আবার এমন হইতে পারে, দেখো এইটা হচ্ছে মনে করো মূল মান, এখন আমি বের করে পেয়েছি হচ্ছে এইটা। ওকে, এখন তাইলে বলো, এখন এইখানে ত্রুটিটা কতটুকু হবে? এই দুইটার বিয়োগফলই তো আসলে ত্রুটিটা হবে, সর্বোচ্চ ত্রুটি কতটুকু আমি ভুল করেছি, তাই না? তো সেটাই আসলে আমাদের হয়। এই জন্য আমরা দেখি যে এখানে সবচেয়ে বড় মান কোনটা, ছোট মান কোনটা, এই দুইটা আমরা আসলে এখানে বিয়োগ মানে সরি মানে প্রকৃত মান কোনটা, আর আমার হচ্ছে তোমার হচ্ছে পরিমাপ করা মান কোনটা, এই দুটাই বিয়োগ করি আমরা সব সময়। হ্যাঁ, এই দুটো বিয়োগ করে আমরা আসলে কি পাই, আমরা হচ্ছে তোমার বিয়োগ ফলটাকে নিয়ে থাকি সাধারণত। ওকে, হ্যাঁ, এখন এইখানে বিষয় হচ্ছে কি, আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে যে জিনিসটা দেখা যায় সব সময় এই মূল মানের থেকে বড় মানের ডিসটেন্সটাই বেশি হয়। হ্যাঁ, এটা সব সময় বড় মানের ডিসটেন্সটাই বেশি হয়। মানে ছোট মান এইখানে, এখানে হচ্ছে 6.54 আসে না কখনোই। এর আরো কম আসতে পারে কিন্তু বেশি আসে না কখনো। মানে সবসময় বড় মানের সাথে মূল মানটা বিয়োগ করলে ওই মানটাই সবসময় বেশি হয়। হ্যাঁ,
তুমি যত অঙ্ক করেছো এইখানে আমরা যে কাজটা করলাম, তুমি যদি মনে করো যে ভাইয়া আমি হচ্ছে এখানে ছোট মানটাই বের করব, প্রত্যেকটা অঙ্কেই তুমি ছোট মানটাও বের করতে পারো, কিন্তু ছোট মানটা বের করলে আসলে লাভ হয় না, ওই একই জিনিস ঘটে। এই জন্য আমি ওটা আর দেখাইনি। ওইটা দেখাইলে কি হইতো, দেখা যাচ্ছে অঙ্কটা একটু বড় হইতো। এই জন্য আসলে ওই লাইনটা আমরা গ্যাপ করেছি। আচ্ছা, এখন বিষয়টা খেয়াল করো। এইখানে আমরা যে জিনিসটা দেখতেছি এখানেও কিন্তু ওই একই টাইপের আমাদের ঘটনাই কিন্তু বারবার করে বলতেছে। ওকে, তো দেখো এই অঙ্কগুলোর কিন্তু ভ্যারিয়েশন তোমাদের বইয়ের নর্মাল অঙ্কগুলোর ভ্যারিয়েশনের সাথে এগুলো কিন্তু একটু অন্যরকম হবে। হ্যাঁ, আগে তোমরা বইতে যেগুলো করেছো ওইগুলোর সাথে এগুলো একটু অন্যরকম হয় সাধারণত। এই জন্য এগুলো কিন্তু আমি এখানে দেখাচ্ছি তোমাদের, যে একটি আয়তকারের দৈর্ঘ্য পরিমাপ করে এত পাইছে, প্রস্থ এত পাইছে। তো বলছে রাকিবের ক্ষেত্রফলটি দৈর্ঘ্য এবং প্রস্থ পরিমাপ করে এত সেন্টিমিটার এবং এত সেন্টিমিটার পেয়েছে। বুঝতে পেরেছো? আচ্ছা, তারপরে বলছে কিন্তু সাকিব পরিমাপ করে আসলে এইটা এবং এটা পাইছে। এটা হচ্ছে ও হবে। হ্যাঁ, আচ্ছা, এত পাইছে পেলো। বলছে দৈর্ঘ্য পরিমাপে রাকিবের ক্ষেত্রে আসলে কি আপেক্ষিক ত্রুটিটা আসলে কত। তাহলে এখন তুমি একটা জিনিস চিন্তা করো, যে আপেক্ষিক ত্রুটিটা কার সাপেক্ষে বের করতে হবে বলো তো? রাকিবের যে মানগুলো আছে সেই মানের সাপেক্ষে বের করতে হবে। তাহলে এই যে যেটা দেওয়া আছে এটা হচ্ছে আমার প্রকৃত দৈর্ঘ্য, এটা আর এটা হচ্ছে আমার প্রকৃত প্রস্থ, এই দুটো গুণ করলে আমি তাহলে প্রকৃত মান পাবো। আর রাকিবের এইখান থেকে আমরা যে বড় মানটা পাবো সেটার সাথে বিয়োগ করে আমরা যেভাবে আসলে বের করতেছি ওই হুবহু এইভাবে বের করে ফেলতে পারবো। এটা আশা করি তোমরা পারবা। পারবা সবাই? এই নিচে দেখো এখানে বলতেছে যে কে বেশি নির্ভুলভাবে পরিমাপ করেছে সেটা বিশ্লেষণ করো। তার মানে আমাকে কি করতে হবে, দুইটারই আপেক্ষিক ত্রুটিটা বের করতে হবে। গ নম্বরে তো রাকিবেরটা বের হয়ে যাবে, ঘ নম্বরে সাকিবেরটা বের করতে হবে, তারপরে কম্পেয়ার করে বলতে হবে যে কে বেশি ত্রুটি করেছে। কথা কি বুঝতে পেরেছো? তাহলে এটা কি পারবা নাকি আমি করে দিব? হুম, আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, আমি গ নম্বরটা দেখাই দিচ্ছি। আচ্ছা, তোমাদের হচ্ছে এই এই জিনিসে যদি কোনো সমস্যা থাকে আমি বলতেছি ওইখানে তোমাদের দেওয়া আছে, ওইখান থেকে দেখে নিও। এই চ্যাপ্টারটা না হলে কিন্তু অনেকেই হচ্ছে কনফিউজ থাকে। হ্যাঁ, এই চ্যাপ্টারে অনেক জিনিস হচ্ছে করতে পারে না, আমি ওখানে দেখাই দিয়েছি, ওইগুলো একটু তোমরা দেখে নিও। হ্যাঁ, কারো সমস্যা থাকলে বলো, কারণ হচ্ছে অনেকেরই কিন্তু এখানে ঝামেলা থাকে। দৈর্ঘ্য এবং হচ্ছে প্রস্থ, দৈর্ঘ্য হচ্ছে কত দেওয়া আছে আমাদের, মেইন দৈর্ঘ্য প্রকৃত দৈর্ঘ্য দেওয়া আছে 20 সেন্টিমিটার, আর প্রস্থ প্রস্থ দেওয়া আছে 10 সেন্টিমিটার। আচ্ছা, এখন আমি এটা হচ্ছে প্রকৃত। হুম, প্রকৃত। আচ্ছা, এবার আমরা কি পাইলাম, আমরা হচ্ছে 22 সেন্টিমিটার আর পাইছি 8 সেন্টিমিটার। এটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য, এটা হচ্ছে প্রস্থ। ওকে, এবার তুমি একটু খেয়াল করো। তাহলে এই বিষয়টা আমরা পেয়ে গেলাম। এখন আমাদের রাগের ক্ষেত্রে দৈর্ঘ্য পরিমাপে আমাদের এটা করতে, তাহলে প্রকৃত মান আমরা পরিমাপ, প্রকৃত মানের কথা যদি আমরা বলি, হ্যাঁ, তাহলে প্রকৃত ক্ষেত্রফল, তাহলে প্রকৃত ক্ষেত্রফলটা আসলে আমি কি পাচ্ছি এখানে, 20 সেন্টিমিটার গুণ 10 সেন্টিমিটার, তার মানে আমরা এখানে কত আসতেছে, 200 সেন্টিমিটার। আচ্ছা, এখন এইখানে বলো এইখানে আসলে কোনো ত্রুটি কি উল্লেখ করা আছে? ত্রুটি না উল্লেখ করা থাকলে কি করতে হয় মনে আছে? তাহলে 0.5 সেন্টিমিটার ত্রুটিটা তুমি ধরে নাও, তাহলে প্লাস মাইনাস 0.5। তাহলে এই ক্ষেত্রে তুমি কি করবা, এই ক্ষেত্রে তুমি হচ্ছে একবার যোগ করলে কত পাচ্ছ, 22 দশমিক, তাহলে একবার পাচ্ছ হচ্ছে 22.5। হ্যাঁ, আর একবার কত পাবো বলো তো, 8.5। তাহলে কত হয় বলো তো এটা? হ্যাঁ, এই 191 কিভাবে হয়? ও আচ্ছা, এটা 10 ছিল না, আর এটা হচ্ছে আমাদের 8। ও আচ্ছা, ঠিক আছে, নাও এটা গুণ করলে কত হচ্ছে, 191,
91.25। আচ্ছা, তো এবার আমরা কি করব, এখান থেকে চূড়ান্ত ত্রুটিটা বের করো। চূড়ান্ত ত্রুটিটা কত হয় দেখো তো, 200 থেকে বাদ দিয়ে দাও এটা। 8.75। তো এবার তুমি এখান থেকে চূড়ান্ত, সরি আপেক্ষিক ত্রুটি, চূড়ান্ত না। আচ্ছা, এইখানে আমি যদি একটা প্রশ্ন করি, এটা অ্যান্সার করতে কে কে পারবা দেখি তো। আচ্ছা বলো তো, চূড়ান্ত ত্রুটি আমি তো বের করেই ফেলেছি, আমার আপেক্ষিক ত্রুটিটা বের করার দরকার কেন? আমরা আপেক্ষিক ত্রুটিটা কেন বের করব, কে বলতে পারবা? চূড়ান্ত ত্রুটি তো আমি জানি, তা আমার আবার আপেক্ষিক ত্রুটি দরকার কেন? মাথায় রাখবা, আমরা সাধারণত এই যে যে ত্রুটির বের করতেছি এখানে, এ, চূড়ান্ত ত্রুটির থেকেও অনেক বেশি বেশি মনে করো যে কারেক্ট যে ব্যাপারটা, সেটা হচ্ছে আমাদের আপেক্ষিক ত্রুটি। আপেক্ষিক ত্রুটিটা হচ্ছে আমরা, আপেক্ষিক মানে কি? আপেক্ষিক মান তুলনা করা, অর্থাৎ আমি এই যে মূল মানের সাথে তুলনা করে একটা ত্রুটির কথা বলতেছি। আমি বলতেছি যে এইখানে ঘটনাটা কি, এই জিনিসটাকে তো তোমরা বোঝো তো নাকি? এইখানে যে বিষয়টা বলা হয়েছে, বলছে 200 সেন্টিমিটার মধ্যে যদি ত্রুটি থাকে হচ্ছে এতটুকু, তাহলে ওই 100-র মধ্যে কতটুকু ত্রুটি থাকে, মানে 100%-এর মধ্যে আমরা এই জিনিসটাকে আমরা এই যে আপেক্ষিক ত্রুটিটা বের করেছি যে 100-র মধ্যে কতটুকু ত্রুটি থাকে, এবং ওইটা বের করে কিন্তু আমরা এখানে বলতেছি, আমরা বলছি 200-র মধ্যে এতটুকু ত্রুটি আছে, তাহলে 100-র মধ্যে কতটুকু আছে। তো সেই 100% করে আমরা যে ত্রুটিটা পাই সেটা আরো বেশি, মোর মানে মানে এটাকে কি বলে, এটা হচ্ছে আরো প্রপার ত্রুটির বের হয় আর কি। হ্যাঁ, এই জন্য আমরা আপেক্ষিক ত্রুটিটা বের করি। আচ্ছা, এখানে বলো তো, এখানে মানটা কত? কত? 4.375, 375%। ওকে, এই, আচ্ছা আপাতত আমরা এটা বুঝে গেলাম। তো এইখানে তুমি এটা পাবা, আর হচ্ছে এই যে সাকিবের ক্ষেত্রে আরেকটা বের করবা, তাইলে তুমি হচ্ছে এই দুটো কম্পেয়ার করলেই বুঝতে পারবা। ওকে, ফুল যেহেতু করে দিচ্ছি না তোমাদের। হ্যাঁ বলো, বুঝি নাই। আচ্ছা আচ্ছা, এখানে তাহলে ও আচ্ছা, গ নম্বরটা শুধু তাহলে আমাদের খুবই ছোট এটা। গ নম্বরে তাহলে জাস্ট কি করে দিবা, গ নম্বরের কাজটা কি দেখো, গ নম্বরটা বলে দিচ্ছি আমি। এখানে শুধু দৈর্ঘ্য পরিমাপের বলছে, আমি হচ্ছে ওটা ওটা ঘতে ইউজ করতে পারবো। আচ্ছা, আপেক্ষিক ত্রুটির ক্ষেত্রে চূড়ান্ত ত্রুটি, তো সেই ক্ষেত্রে আমার দৈর্ঘ্যটা কত, 20 সেন্টিমিটার ছিল। 20 সেন্টিমিটার ছিল, তো সেই ক্ষেত্রে আমরা প্লাস মাইনাস কত ধরে নিব, 0.5। তো 0.5টাই হচ্ছে দৈর্ঘ্যের ক্ষেত্রে চূড়ান্ত ত্রুটি, আর এটা হচ্ছে আমাদের প্রকৃত মান। তাহলে প্রকৃত মানটা নিচে দিয়ে দিবা 20, আর এটা হচ্ছে আমাদের 0.5। এবার জাস্ট গুণ করে দিলেই আমাদের অ্যান্সারটা চলে আসবে। কথা কি বুঝতে পেরেছো? অ্যান্সার কত আসে বলো তো, পার্সেন্ট হবে 2.25%। বুঝতে পারলা? ওকে, আর তাহলে ঘ নম্বরটাই কি করতে হবে, ঘ নম্বরটাই তোমার কি করতে হবে, এটা করে নিবা আগে, রাকিবেরটা এবং সাকিবেরটা পরে করবা, দুইটা করে কম্পেয়ার করলে হয়ে যাবে। কথা কি ক্লিয়ার সবাই? অর্ধেক কিন্তু, হ্যাঁ বলো। আচ্ছা, তুমি তো আবির নির্ভুলতা বোঝে না, এটা কোনো কথা হইলো? এই ফাইভ, মনে করো যে 5%, আমি বললাম যে 5% ত্রুটি আছে, তাহলে নির্ভুল আছে কত পার্সেন্ট? আচ্ছা, এখন আমি বললাম যে 10% হচ্ছে, তাহলে এটা কত হবে? 90%। তাহলে এখন বলো,
ত্রুটি যদি কম হয় তাহলে নির্ভুলতা বেশি হবে, আর ত্রুটি যদি বেশি হয় তাহলে নির্ভুলতা কম। এটা তো খুবই ইজি জিনিস, বোঝা নাই? আচ্ছা ওকে, ভালো মন্দের হিসাবে তুমি দুর্বল দেখতেছি। আচ্ছা ওকে, তো আমরা এটা এটা একটু দেখে নিই, খেয়াল করো সবাই। এটা কি বুঝতে পারছো? এটা কিন্তু দুইটা সূত্রের আমাদের সংমিশ্রণে করা, মানে দুইটা অধ্যায়ের সংমিশ্রণে করা, যেটা একটা তোমাদের অবশ্যই তোমাদের একটা তোমাদের লেভেলে নেই, তোমাদের লেভেলে না, তোমাদের মনে হয় চ্যাপ্টারের সাথে এটা মিল নেই। তোমাদের কি হচ্ছে 5 অধ্যায়টা আছে? 5। আচ্ছা, আর্কিমিডিসের এইটা নেই, এইটা বাদে, এটা বাদে হচ্ছে তোমাদের এই যে এইটা তুমি দেখতে পারো, সেটা হচ্ছে বস্তুর আয়তন নির্ণয় করতে বলছে। এখন এইখানে বিষয়টা কি বলছে একটু ভালো করে বুঝে নাও। বলছে একটা স্লাইড ক্যালিপাসের সাহায্যে আমরা কি করছি, ভার্নিয়ার স্কেলের 20 ভাগ এর 19 ভাগের সমান। আচ্ছা, এক ভাগের ডিফারেন্স আছে, তাহলে আমরা ভার্নিয়ার ধ্রুবক ইজিলি বের করতে পারবো, ভিসি ইজ ইকাল টু এস বাই এন। ওকে, তাহলে এখানে কি দিব, 1 মিলিমিটার, যেটা এই যে এখানে বলে দেওয়া আছে 1 মিলিমিটার, যে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের মান হচ্ছে 1 মিলিমিটার। ওকে, আচ্ছা তাহলে এইখানে দিয়ে দিলাম উপরে, আর নিচে দিব কি, ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা কত ভাগ, 20। তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে 0.05। এইটা হচ্ছে আমাদের ভার্নিয়ার কি হইলো বলো তো, এটা হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক। আর এখানে কি কি মান পাওয়া গেছে, এই যে দেখো ভার্নিয়ার স্কেল প্রধান স্কেল পার্ট মান হচ্ছে এই যে এটা, এটা হচ্ছে এম এর মান, এটা এম এর মান। আর ভার্নিয়ার সমপতন এটা হচ্ছে ভি এর মান, এটা ভি এর মান। তাহলে আমরা এম পাইছি, কি পাইছি, ভি পাইছি, ভিসিও পাইছি। ওকে, তাহলে কি বের করব, দৈর্ঘ্য, তাই তো? আচ্ছা, এখন আমরা যদি দৈর্ঘ্য বের করি, আর বস্তুটা কিন্তু এই যে এখানে উল্লেখই করে দিয়েছে, এই দেখো কি উল্লেখ করেছে, কি উল্লেখ করেছে, ঘনবস্তু মানে কি, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান। তাহলে আমি আমি যদি এই জিনিসটা পেয়ে যাই, হ্যাঁ, এই দৈর্ঘ্যটা পেয়ে যাই, তাহলে এখন আমি কি আয়তনটা বের করতে পারবো না? দৈর্ঘ্যটা আমি বের করব, বের করার পরে কি করব, ওই দৈর্ঘ্যে যেহেতু আমাদের কোনো ত্রুটি এখানে উল্লেখ করা নেই, তাহলে 0.5 ধরে নিব। 0.5 প্রস্থের ক্ষেত্রেও সেম, উচ্চতার ক্ষেত্রেও সেম। তারপরে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দিয়ে আমি ইজিলি আয়তনটা বের করে নিতে পারবো। কথা কি বুঝতে পেরেছো? আচ্ছা, এখানে ত্রুটির বিষয়ে আমাদের কোনো কিছু বলাই লাগছে না, এই ক্ষেত্রে তুমি কোনো এই ধর, হ্যাঁ ওইটা ওই আয়তন, এখানে যে মানটা বের হবে, হ্যাঁ এখানে মানটা বের হবে কত কত, আমি একটু এখানে দিয়ে দিই, 92 প্লাস 10 গুণ 0.05। হ্যাঁ, এখানে কিছুই করা লাগতেছে না, কারণ সবগুলোই একই এককে আছে। এখান থেকে তুমি যদি 92.5, এটা হচ্ছে আমাদের মিলিমিটারে আসছে। এখন তুমি যদি এটা আয়তন করো, তাহলে আয়তন একবারে কিউব করে দাও, আয়তন কি করবা, এই জিনিসটাকে কিউব করবা, সরি। আচ্ছা, সবগুলোই আমি কিন্তু করে দিলাম। তোমাদের নেক্সট দিনের আমি কাজ হচ্ছে প্রত্যেকটা অঙ্কই বাসা থেকে তুমি করবা, করে তারপরে তুমি হচ্ছে খাতাটা জমা দিবা, খাতাটা বলতে ওই ছবি তুলে জমা দিবা। তো আশা করছি সবাই অঙ্কটা করবা। এখনই যেহেতু করানো হলো, এই জিনিসটা আমি এখনই দিয়ে দিচ্ছি, তোমরা এখনই হচ্ছে একটু দ্রুত করে ফেলবা। ওকে, কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। হ্যাঁ হ্যাঁ, যেগুলো দেখালাম সেগুলো সবই আমি, এইগুলো তোমাদের এখনই গ্রুপে দিয়ে দিব, সেইগুলো তোমরা এখান থেকে দেখে নিও। ওকে, তাইলে আপাতত আমরা এখানেই শেষ করতেছি। সবাইকে ধন্যবাদ। কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে বলতে পারো।